অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি নতুন উপন্যাস শুরু করতে যাচ্ছি। উপন্যাসটির নাম হচ্ছে 'বৃষ্টির ঘ্রাণ'। উপন্যাসটি লিখেছেন আপনাদের সবার প্রিয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপন্যাসটি আমি মোট ৭টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি উপন্যাসটির প্রথম পর্ব। প্রথমে আমরা শুনব সোমসুন্দরের কথা। দীর্ঘ শীর্ণ কালো মানুষটা নৌকোর উপর বসে আছে, হাতে জুত মতো ধরা গাঁজার কলকে। চোখের দৃষ্টি একটু উদাস, রুক্ষ লম্বা চুল ওড়ে হাওয়ায়। পাশে রাখা লাঠি গাছ, তীব্র গতিতে উড়ে যাচ্ছে ছিপ নৌকো। বৌঠে মেরে ঘেমে যাচ্ছে ২০ জোয়ান। ২০ গাছ লাঠি নিরীহের মতো পড়ে আছে নৌকোর খোলে, শীতকালের সাপের মতো নির্জীব। আগে পেছনে আরো কয়েকখানা ছিপ উড়ছে। দক্ষিণপুর আর বেশি দূর নয়, বেলাও শেষ হয়ে এলো। সিংপাড়ার কাছে নদী বাঁক নিয়েছে। বাঁকের মুখে প্রকাণ্ড পুরনো অশ্বত্থ, সেই বুড়ো গাছের তলায় ক্ষয় করেছে নদী। গভীর মাটির নিচেকার শিকড় অজগরের পরিবারের মতো দেখা যায়। বুড়ো গাছটার কোমরের জোর গেছে, এখন ঝুঁকে নদীতে নিজের ছায়া দেখে। সেই অশ্বত্থের পেছনে অস্ত যাচ্ছে সূর্য, রাঙা আলো ঢেলে দিচ্ছে। ওই আলো সরে গেলে দক্ষিণপুর গাঁয়ে ঠিক ওই রকম আলো জ্বলে উঠবে, কিংবা ওর চেয়ে বেশি কিছু। আগুনের শিখা লাফ দিয়ে উঠে আকাশ চাটবে, একখানা ঘরও থাকবে না দাঁড়িয়ে। তখন ওই দীর্ঘ শীর্ণ কালো মানুষটি তার ১০০ জোয়ান লাঠি হাতে পাহারা দেবে সেই আগুন, যেন কেউ এক ঘটি জলও ঢালতে না পারে আগুনে। দক্ষিণপুর আর বেশি দূরে নয়, সূর্যও নিভে এলো। মানুষটি উদাস চোখে সামনে তাকিয়ে আছে। কপ কপ বোটের শব্দ। নিঃশব্দে মানুষটি গাঁজা টানে। ছিপ নৌকোগুলো উড়ে যাচ্ছে। মানুষটি স্বপ্ন দেখছে, আগুনের স্বপ্ন। হয়তোবা দৃশ্যটা সত্য নয়, হয়তোবা সত্য। আমি কল্পনায় দৃশ্যটা মাঝে মাঝে দেখি। ওই দীর্ঘ মানুষটি আমার ঠাকুরদা কুমুদ বন্ধু রায়। আমি যখন খুব ছোট, তিনি তখন খুব বড়। সেই বয়সেও তার শরীরে এক বিন্দু মেদ সঞ্চার হয়নি। শ্বাস নিলে পাঁজরের মোটা হাড় ফুলে উঠত। তার উপর দিয়ে কেঁচোর মতো শিরা উপশিরা। মল্লের মতো কাপড় পরতেন, খালি গা, হাতে গাঁজার কলকে। দুটি কৌটরাগত চোখে প্রেতের মতো চেয়ে থাকতেন। যখন হাঁটতেন মনে হতো মানুষটা রণপায়ে চলছে। মাঠ ঘাট পার হতেন কোনাকুনি। রাস্তাঘাটের তোয়াক্কা না রেখে কেউটে গোখরোরা সমঝে চলত। পারতপক্ষে তার রাস্তায় শরীর বাড়াতো না। শেষ যৌবনে গাঁজায় নেশা হতো না বলে আফিং ধরেছিলেন। ডেলা ডেলা খেতেন। ওই মানুষকে কামড়ালে রক্ষে আছে? বুড়ো বয়সের লোকটা কিংবদন্তির মানুষ। তখন বাঙালির হাতের লাঠি খসে পড়েছে প্রায়। তবু শৌখিন লেঠেলরা আসতো শিখতে। পাকশাট মেরে উঠোনে তারা কসরত করত। দাদু তার প্রেত চোখে উদাস চেয়ে দেখতেন। যাতে ছিলেন কুলীন কায়স্থ, কিন্তু বৃত্তি বর্ণানুসারে গ্রহণ করেননি বলে তাকে অনেকেই ব্রাত্যদোষে দুষ্ট মনে করত। তিনি জমিদারের তাঁবে লেঠেলদের সর্দারি করতেন, হুড় দিয়ে গিয়ে পড়তেন গ্রামে। পূর্ববঙ্গের ডাকাবুকো সাহসী কুশলী নমশূদ্ররাই তার প্রিয় সঙ্গী ছিল। কুলগুরুর বংশের শেষ সন্তান পুলিন বিহারী দেববর্মন। তার অবস্থা ভালো ছিল। জমি পুকুর বাগান ছিল বিস্তর। আমার ঠাকুরদার বাবা তার পুকুরে মাঝরাতে গোপনে জাল ফেলেছিলেন বলে পুলিন বিহারী তাকে সকলের সামনে খড়মপেটা করেন। দাদু তখন ভরা জোয়ান। নীরবে দৃশ্যটা দেখে প্রেত চোখে চেয়ে কেবল বলেছিলেন, তোমার মুখে পেচ্ছাপ করব। তাই করেছিলেন। পুলিন বিহারী পাশের গায়ে তাগাদা সেরে ফিরছিলেন। সঙ্গে সঙ্গে একজন লাঠিধারী পাইক। পাইকের হাতে হ্যারিকেন। পুবের মাঠে দাদু ওঁত পেতে বসেছিলেন, হাতে রামদা। সেটা হ্যারিকেনের আলোতে ঝলকাতেই পাইক হ্যারিকেন ফেলে দিল দৌড়। পুলিন বিহারীকে কাটলেন দাদু। সকালে সবাই এসে দেখল পুবের মাঠে এক কবন্ধ মূর্তি হাঁটু মুড়ে বসে আছে। ২ হাঁটুর মাঝখানে তখনও ধোঁয়াচ্ছে হ্যারিকেনটা। একটু দূরে মাথাটা পড়ে আছে। হাঁ করা মুখে তখনও এক কোষ পেচ্ছাপ।
গড়িয়ে পড়ছে কষ বেয়ে। আমার ঠাকুরদার গায়ে কুলগুরুর রক্তের ছিটে এসেছিল। বুড়ো বয়সে তিনি গায়ের জ্বালার কথা বলতেন। গা বড় জ্বলে, গা জ্বলে যায়। কে জানে গায়ের এই জ্বালার জন্যই লাঠি সড়কি ধরেছিলেন কিনা। আমার বাবা কদম সুন্দর রায়ের শরীরে অল্প বয়সেই মেদ সঞ্চার হয়েছিল। লাঠি সড়কি জীবনে ধরেননি। মামা বাড়িতে থেকে পড়াশোনা করতেন। পড়াশোনায় ভালোই ছিলেন। বাপের ব্রাত্যদোষ স্খালনের জন্য তিনি প্রজাপত্য প্রায়শ্চিত্ত করে উপবীত ধারণ করেন। তিনি ঠাকুরদাকে বোঝাতেন বর্ণ হিন্দুদের প্রত্যেকেরই উপবীত ধারণ অবশ্য কর্তব্য। দাদু সবই শুনতেন, তবু উদাসভাবে চেয়ে থাকতেন। আমরা 3 ভাই, সকলেরই পৈতে হয়েছিল। ঠাকুরদার উপার্জন মন্দ ছিল না, নিষ্কর জমিও ছিল বিস্তর। কিন্তু সঞ্চয় ছিলেন না বলে আমার বাবা কদম সুন্দর ঠাকুরদার কিছুরই উত্তরাধিকার পেলেন না। তাকে পোস্ট অফিসের সরকারি চাকরি নিয়ে বিদেশে চলে যেতে হলো। ঠাকুরদার মৃত্যু হলে আমরাও বাবার কাছে চলে গেলাম। ফরিদপুরের সেই গ্রামের কথা এখন আর আমার কিছুই মনে নেই। ঠাকুরদার পাপ পাছে আমাদের উপর বর্তায় সেই ভয়ে আমার বাবা সব সময় ধর্মপথে আছেন। বাড়িতে পুজো আর্চা লেগেই থাকে। বাবা অবসর সময়ে শাস্ত্র পাঠ করেন। যদিও আমাদের অবস্থা ভালো নয়, তবু আমাদের বাসা থেকে ভিখিরি ফেরে না। আমার 2 দাদার একজন একটা কারখানার হাই স্কিল্ড অপারেটর, অন্যজন কেরানি। আমি সোমসুন্দর রায়, ডাকনাম নেন্টু। আমার 2 দাদাই ভালো ছেলে, নিরীহ। তাদের শরীরের গড়ন বাবার মতোই মেদবহুল। আমি লেখাপড়ায় তেমন কিছু পারিনি। বছর 4 আগে আমি বিএ পাশ করি। তারপর থেকে বসে আছি। খেলাধুলোয় একসময় আমার খানিকটা নাম ছিল। আমার প্রিয় ছিল বক্সিং। এসওপিসিতে আমি বেশ কিছুকাল শিখি, কিন্তু ব্যাপারটা আমার বাবার মনোপুত ছিল না। স্কুল কলেজে আমি বিস্তর ঘুষোঘুষি করেছি। জাতীয় চ্যাম্পিয়নশিপে আমার যাওয়ার কথা ছিল, বাবা যেতে দেননি। খেলাধুলো আমি ছেড়ে দিয়েছি। আমাদের বাসা দোতলায়, সামনের দিকে একটা বারান্দা আছে। এক সময়ে এটি ছিল আমার জিমনেশিয়াম। যন্ত্রপাতি এখন আর কিছুই নেই, সবই পাড়ার ক্লাবে দিয়ে দিয়েছি। এখন বারান্দায় কেবল ঘুষি মারবার থলিটা ঝুলে থাকে। ওটা আমি দেইনি। ঘুষি মারবার জন্য নয়, আমার অন্য কাজে লাগে। আমার চেহারাটা বাবা এবং দাদাদের তুলনায় একটু খাপছাড়া, লম্বা, শীর্ণ, কালো। যে কেউ আমার ঠাকুরদাকে দেখেছে সে আমাকে দেখলেই চমকে উঠতে পারে। ঠাকুরদা হাঁটলে দূর থেকে মনে হতো রণপায়ে মানুষ চলছে। আমি অতটা লম্বা নই, কিন্তু আমার গড়ন হুবহু আমার ঠাকুরদার মতো। সেরকম নিঃশব্দ পায়ে আমি হাঁটতে পারি। আমার চোখ কোটরাগত না হলেও একটু গর্তে ঢোকানো। অনেকেই বলে আমার চোখে ক্রূরতা আছে। এর সবই বাইরের মিল, এগুলো কিছুই না। কিন্তু আমার সঙ্গে ঠাকুরদার অন্য একটি গভীর মিল আছে, সেটাই সবচেয়ে মারাত্মক। ঠাকুরদা বুড়ো বয়সে তার গায়ের জ্বালার কথা বলতেন। সেই জ্বালা কেমন তা আমি জানি না, কিন্তু আশ্চর্যের বিষয়, আমার নিজেরও একটা জ্বালা আছে। সেটা শরীরে, সেটা মনেও। এই জ্বালাই হিংস্রতা কিনা তা আমি জানি না। কাউকে আমি এ জ্বালার কথা বলিনি কখনো, কিন্তু আমার নিরন্তর ছটফটানি, চঞ্চলতা, এগুলো গোপন করা যায় না। খেলা হিসেবে বক্সিং আমার কতটা প্রিয় ছিল কে জানে, কিন্তু যখন বালির বস্তায় নাগাড়ে ঘন্টা 2 ঘুষি মারতাম, তখন তার ভেতর দিয়ে আমার এই অস্বস্তির একটা উপশম হতো। আমি প্রতিপক্ষকে খুবই হিংস্রভাবে আক্রমণ করতাম। তার কারণও এই, কিন্তু এমনিতে কারো বিরুদ্ধেই আমি কোনো আক্রোশ বোধ করি না। রিংয়ের বাইরে আমি কদাচিৎ কাউকে মেরেছি। এখন ঘুষোঘুষি ছেড়ে দেওয়ার পর আমি যখন সেই জ্বালা টের পাই, তখন আপনা থেকে আমি দাঁতে দাঁতে শূন্যতাকে চিবিয়ে ফেলতে থাকি। হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে, শরীর রি রি করে, চোখ আধবোজা হয়ে আসে। তখন ফাঁকা বারান্দায় এসে আমি প্রকাণ্ড ভারী বালির বস্তাটা খুব জোরে দুলিয়ে দেই। দুলতে দুলতে বস্তাটার ঝুল বাড়ে, বাড়ে আঘাত করার শক্তি। তখন আমি বস্তাটার ঝুলপথে দাঁড়াই। প্রচণ্ড সেই বস্তা এসে আমার মুখে লাগে। আমি মাটিতে ছিটকে পড়ি, আবার উঠি।
বস্তাটা তার প্রচণ্ডতা নিয়ে ফিরে আসে, বুকে লাগে, পড়ি, আবার উঠি। এইভাবে আমার ঠোঁটে, মুখের এখানে ওখানে ফুলে ওঠে, রক্তবর্ণ হয়ে যায় মুখ। কিন্তু তার ফলে আস্তে আস্তে আমার অস্বস্তি কমে যায়, শরীর সহজ হয়ে আসে, মন স্থিরতা ফিরে পায়। আমার আরেকটি প্রিয় খেলা হচ্ছে দাবা। খুব বেশি অভিনিবেশ দরকার হয় বলে এই খেলায় আমি নিজেকে ভুলে থাকতে পারি। নিজেকে ভুলে থাকা, কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। নিজেকে ভুলে থাকবার কী বা দরকার আমার? কিন্তু কথাটা সত্যি। আমি মনে মনে জানি নিজেকে ভুলে থাকা আমার একটু দরকার। যদিও আমি এমনিতে নিরীহ, শান্ত, তবুও আমার মাঝে মাঝে কেন যেন মনে হয় আমি লোকটা বিপজ্জনক। এতক্ষণ আমরা শুনলাম সোমসুন্দরের কথা, এখন আমরা শুনবো মঞ্জুর কথা। আমি মঞ্জু। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা পোস্ট অফিস। বুক চাপা ভিড়। রাসবিহারী পোস্ট অফিসে মাসের প্রথম দিকটায় এরকমই ভিড় হয়। মানি অর্ডারের লাইনটা বেড়ে বেড়ে ঘুরে ফিরে বাইরে চলে গেছে। ভিড় রেজিস্ট্রেশনে, স্ট্যাম্পে, ভিড় সব জায়গায়। এই ভিড়ে কিছু ভাবা যায় না, লেখা যায় না। অথচ অদ্রিকে আমার চিঠিটা লেখা খুব দরকার। আধ ঘন্টা ধরে চিঠি লেখার হেলানো বোর্ডের সামনে আমি দাঁড়িয়ে আছি। সামনে খোলা ইংল্যান্ড। ইংল্যান্ডের পাশে আমার ভ্যানিটি ব্যাগ আর রোদ চশমা। আমার পিছনেই স্ট্যাম্প কাউন্টার। আর গা ঘেঁষে লোক আসছে যাচ্ছে। আমি কিছুই লিখতে পারছি না। আমার কিছুই মনে পড়ছে না। অদ্রিকে চিঠি লেখা এত শক্ত ছিল না মোটেই। ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে 4 বছর আগে থেকেই। তখন ও শিবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। ইতিহাসটা একটু আগে থেকে বলি। একসময় আমরা খুব গরিব ছিলাম। আমার বাবা ছিলেন রেলের ডিটিএস অফিসের সামান্য কেরানি। কিন্তু চিরদিন কারো সমান যায় না। বাবা অনেক চেষ্টায় কেরানি থেকে মালবাবু হলেন। উত্তর বাংলার একটা ছোট্ট স্টেশনে তার পোস্টিং হলো। স্টেশন ছোট, কিন্তু কমলালেবু, চা, কাঠ এসব বুকিংয়ের জন্য স্টেশনটির নাম ছিল। সেখানে যাওয়ার পর থেকে আমরা ভালো থাকতে লাগলাম। ভালো খাই, ভালো পড়ি। বাবার মুখটা তখন থেকেই ভারী ভারী হয়ে এলো। মাকে দেখাতো হাসি খুশি। 5 বছর পর বাবা চাকরি ছেড়ে দিলেন। বাবার নামে ওয়ারেন্ট নিয়ে পুলিশও এলো, কিন্তু বাবা ছাড়া পেলেন। আমরা বুঝতে পারলাম না বাবা কি এমন ঘুষ খেয়েছেন যাতে এত গোলমাল হলো। ঘুষ তো সবাই খায়। আমরা বাচ্চারাও তা জানতাম। চাকরি ছেড়ে বাবা আমাদের নিয়ে কলকাতায় এলেন। কলকাতার বাড়িতে পা দিয়েই বুঝতে পারলাম চাকরি ছেড়ে দেওয়া ছাড়া বাবার আর কিছুই করার ছিল না। কারণ আমাদের বাড়িটা বাবা করেছেন বালিগঞ্জে। বিরাট বাড়ি। তার ঘরে ঘরে ফ্যান ঘুরছে, স্ট্রিক লাইট জ্বলছে, সোফা, কোচ, ইংলিশ খাট, ঠিক সিনেমায় দেখা বড়লোকের বাড়ির মতো সব কাণ্ড কারখানা। বাবা সব ঘুরিয়ে দেখিয়ে বললেন, এই হচ্ছে তোমাদের বাড়ি। সেই থেকে আমরা নিজেদের বড়লোক বলে জানি। বাবা অবশ্য বসে থাকলেন না, আরো বড়লোক হওয়ার জন্য ব্যবসা শুরু করলেন। এখন সেই সব ব্যবসাই চালু। লোহার কারখানা, অর্ডার সাপ্লাই, কনস্ট্রাকশন। আমরা 3 বোন, আমি ছোট। কলকাতায় আসার পরই 1 বছরের মধ্যে আমার বড় 2 বোনের বিয়ে হয়ে যায়। আমি তখন 10-12 বছরের। মা বাবার কোল পোছা মেয়ে, খুব আদরের। যখন যা চেয়েছি পেয়েছি। আমার স্বভাব তাই একটু একগুঁয়ে, জেদি। আমাদের পাশের বাড়িতে ফ্ল্যাটে ভাড়াটিয়া এলো, অদ্রিরা। না, প্রথমে অদ্রি নয়, অদ্রি তখন তার মামার বাড়ি বম্বেতে। অদ্রির মা বাবা আর তার 2 বোন এলো ফ্ল্যাটটায়। একটা বোন আমারই বয়সী। ওরা 2 বোন জানালা খুলে প্রায়ই আমাদের বাড়ির দিকে চেয়ে থাকতো। ওদের অবস্থা খুব খারাপ ছিল না, কিন্তু আমাদের তুলনায় কিছুই না। তাই ওরা আমাদের বাড়ির রেডিওগ্রাম, ফ্রিজিডিয়ার, আসবাবপত্র এইসব লোভীর মতো দেখতো। দেখতো আমি রোজ আলাদা শাড়ি পরি। চোখাচোখি হতে হতে ভাব। আমি ওদের বাসায় যাই, ওরা আমাদের বাড়িতে আসে। তখন ওরা মাঝে মাঝে ওদের দাদা অদ্রির গল্প আমাকে বলতো। অ্যালবাম খুলে দেখাতো দাদার ছবি। আমি দেখতাম। খুব জোরালো চেহারার একটি সুন্দর ছেলে।
ঠোঁট আর চোখে একটু নিষ্ঠুরতা, কিন্তু তা সত্ত্বেও খুব আকর্ষণ করে। ওদের ঘরে একটা আলমারি বোঝাই করা কাপ, মেডেল, নানান রকম প্রাইজ। এসবই অদ্রি পেয়েছে খেলাধুলোয়। সত্যি বলতে কি, অদ্রিকে না দেখেই মনে মনে তখন থেকে আমি তাকে চাইতে শুরু করি। সে বম্বেতে গেছে আইএসসি পরীক্ষার পর দীর্ঘ ছুটিতে। যাওয়ার আগে অবশ্য ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশন টেস্ট দিয়ে গেছে। বুঝতাম অদ্রি হচ্ছে ওদের পরিবারের একমাত্র রঙের টেক্কা। বাবা দীর্ঘকাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি থেকে বুড়ো বয়সে এসএসএ পরীক্ষা দিয়ে অফিসার হয়েছেন। আয় যেমন, ব্যয় তেমনি। অদ্রি ওদের পরিবারের ভবিষ্যৎ দেখবে, এটাই ওদের বিশ্বাস। অদ্রির যেদিন বোম্বে থেকে ফেরার কথা, সেদিন সকালে ইচ্ছে করে আমি শোয়ার ঘরের পর্দা সরাইনি। খাটে বসে বই পড়েছি সারা সকাল। আমি যে খুব সুন্দর তা আমি জানি। অদ্রিকে আমি এমনভাবে দেখা দেব যাতে প্রথম পলকেই ওর পলক স্থির হয়ে যায়। অবশ্য অতটা হয়নি। অদ্রি সেই কম বয়সেও সুন্দর মেয়ে কিছু কম দেখেনি। অদ্রির আসার দিন রানু আর সোনু আমার খোঁজ খবরে নিল না। সারা দিন তারা তাদের দাদাকে নিয়ে ব্যস্ত। মাংসের গন্ধে ভুর ভুর করছিল বাতাস। চিৎকার করে হাসি ঠাট্টা এইসব শব্দ পাচ্ছিলাম ঘরে বসে। সারা দিন আমি অপেক্ষা করলাম। রানু আর সোনু আমার খোঁজই করলো না। পরদিন রানু পর্দা সরিয়ে জানালা দিয়ে দু একটা কথা বলল। বাসায় এলো না, আমাকেও ডাকলো না। মনে মনে বুঝতে পারছিলাম ওরা ওদের মূল্যবান দাদাকে সব রকম আপদ বিপদ থেকে রক্ষা করে চলতে চায়। কিন্তু অদ্রি আমাকে দেখেছিল ঠিকই। পাশের বাড়ি হলে ঠিকই দেখা হয়ে যায়। সত্যিকারের অদ্রি ফটোর চেয়ে অনেক সুন্দর। টক টক করছে ফর্সা রং। তার উপর সে ছিল খুব চালাক চতুর। ব্যবহারে তার কোনো সংকোচ লজ্জা ছিল না। ৩-৪ দিন পর সে রানুর সঙ্গে আমাদের বাসায় এলো। হাতে একটা টেনিস বল। সেটা ক্রমান্বয়ে মাটিতে ফেলছে, লুপছে। চোখে সরল কৌতূহল। আমার মুখোমুখি হতেই বলল, আমাদের বাসায় আসেন না কেন? আমি আছি বলে? ওইটুকু ছেলের পক্ষে খুব পাকা কথা আমার ভালোই লেগেছিল। কিন্তু রানুর মুখের চেহারা ভালো না। কাট কাট হাসছে, যেন অদ্রির প্রস্তাবটা তার পছন্দ নয়। রানুর ওই মুখ ভারটুকু আমি গায়ে মাখিনি। যা আমি চেয়েছি বরাবর তা পেয়ে আসছি। তাই আমি ওদের বাসায় গেলাম। ১০-১২ দিন মেলামেশার পরে অদ্রি আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো। রোজ। মাসখানেক পর গেল হোস্টেলে ইঞ্জিনিয়ারিং পড়তে। সপ্তাহে ২টো চিঠি দিত। ২ সপ্তাহে ১ দিন আসতো। ব্যাপারটা এরকম সহজ এবং রোমান্টিক। ২ পরিবারের ব্যাপারটা জানাজানিও হয়ে গেল যথাসময়ে। কোনো ঝামেলা হলো না। অদ্রির বাবা আর আমার বাবা একদিন এক বৈঠকেই দুজনের বিয়ে ঠিক করে ফেললেন। অদ্রি পাশ করল এবং সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে চলে গেল দুর্গাপুর। ৪ বছর আগে রানুর বিয়ে হয়ে গেছে। সুনুরটা বাকি। ছেলে দেখা হচ্ছে। পছন্দ মতো পেলেই বিয়ে হয়ে যাবে। সুনুর বিয়েটা হয়ে গেলেই আমাকে বিয়ে করে দুর্গাপুরে নিয়ে যাবে অদ্রি। নিশ্চিন্ত এবং সুন্দর জীবন আমার। ওখানে কোনো গোলমাল নেই। সব যেন খাবারের মতো টেবিলের উপর সাজিয়ে রাখা। আমি একটা একটা করে তুলে নিচ্ছি, খেয়ে যাচ্ছি। এখন এই সকাল ১০টায় রাসবিহারী পোস্ট অফিসে দাঁড়িয়ে অদ্রিকে চিঠি লেখা যে কি শক্ত। বারবার রুমাল তুলে মুখে চেপে চেপে ঘাম মুছতে হচ্ছে। এবছর একটুও বৃষ্টি হয়নি। পত্রিকায় রোজ খরার কথা থাকে। কলকাতায় কলেরা লেগেছে খুব। এত গরম আমারও সহ্য হয় না। অদ্রিকে চিঠিটা লিখেছি মাত্র ৩ লাইন। লিখেই ভারী অবাক হয়ে দেখছি। এই ৩ লাইনের যা কথা তা আমি অদ্রিকে আরো বহুবার লিখেছি। গত ৭-৮ বছর ধরে অদ্রিকে আমি সপ্তাহে ২টো চিঠি দেই। হিসেব করলে প্রায় ৭-৮০০ চিঠি দাঁড়ায়। অত চিঠিতে অদ্রিকে আমি ইংল্যান্ড আর খামে কেবল ভালোবাসার কথা লিখেছি, কখনো অভিমানের কথা, শরীরের যত্ন নেওয়ার কথা, নিঃসঙ্গতার কথা, কলকাতার কথা, মা বাবার কথা, সুনু রানুর কথা। ঘুরে ফিরে একই কথা। আর কেবল ভালোবাসা, গভীর ভালোবাসা, নিবিড় চুম্বন।
সপ্তাহে অদ্রিরও ২ টো করে চিঠি পাই। সেই একই রকম। এখন ব্যাপারটা এমনই নিয়মে দাঁড়িয়ে গেছে যে মা-বাবাও অদ্রির চিঠি আমার হাতে এনে দেন। আমি আর লজ্জা পাই না। কখনো মা জিজ্ঞেস করেন, "কি লিখেছে? শরীর-টরীর ভালো তো?" আমি একটুও লজ্জা না পেয়ে বলি, "ভালোই। ষাঁড়ের মতো মোটা হচ্ছে। রবিবারে এসেছিল দেখোনি?" মা বলে, "ষাট, ষাট? নজর দিস কেন?" আমি লজ্জা পাই না। কেবল মুখটা ফিরিয়ে নেই। গত সপ্তাহেও অদ্রি এসেছিল তার গাড়ির ডেলিভারি নিতে। ক্রিম রঙা নতুন মার্ক টু। ওর নতুন গাড়িতে আমি খানিকটা বেড়ালাম। দিনকাল খারাপ বলে দূরে কোথাও যাওয়া গেল না। গড়ের মাঠের চারপাশে চক্কর দিয়ে গাড়ি রেখে ঘাসে বসলাম। অদ্রি আরও মোটা হয়েছে, একটু ভুঁড়ি হয়েছে। সুন্দর সব বাহারি জামা প্যান্ট পরে আজকাল, সুন্দর দেখায়। আমাদের মধ্যে অনেক কথা হলো। কথা বলতে বলতে এক সময় আমি থেমে গেলাম। মনে হলো আমার বুকে একটা গোপন টেপ রেকর্ডার আছে। সেই যন্ত্র থেকে কথাটা উঠে আসছে। যেসব কথা অদ্রিকে আমি মাসখানেক আগেও বলেছি, তখন অদ্রির দিকে চুপ করে চেয়ে রইলাম। অদ্রি জিজ্ঞেস করলো, "কি হলো? কথা বলছো না যে?" চমকে উঠলাম। এ প্রশ্ন ও আগেও কতবার করেছে। আমি হাসলাম। কথা বললাম। ২টি টেপ রেকর্ডার ঘাসের ওপর বসে ঘুরে ঘুরে কথার ফিতে শেষ করে গেল। গাড়িতে উঠেছি। অদ্রি গাড়ি ছেড়ে হঠাৎ মুখ ফিরিয়ে খুব নতুন একটা কথা বলল। "গাছপালাগুলো দেখেছ? কেমন যেন শুকিয়ে যাচ্ছে সব?" বললাম, "হুম। এ বছরটা একদম বৃষ্টি নেই। খুব খরা।" "হুম। চাষবাসের যে কি হবে এবছর? দুর্গাপুরের ওদিকটাও।" আমি হেসে বললাম, "গাড়ির রংটা সত্যিই খুব সুন্দর হয়েছে। সামনের বছর এই রংটাই থাকবে তো?" অদ্রি খুশি হয়ে বলল, "তুমি বললেই থাকবে। আমি কি নিজের পছন্দের রং করব? তোমার যা পছন্দ। এই রংটাই ভালো।" এই রকম সব কথাবার্তা আমাদের। কথার কিছু ঠিক থাকে না। বড় জংশন স্টেশনে ঢোকার সময়ে গাড়ি যেমন এক লাইন থেকে ক্রমান্বয়ে আরেক লাইনে সরে যায়, তবু আমাদের কথাগুলো কেবলই ঘুরপাক খায়। একই কথা ফিরে ফিরে আসে। শিগগিরই আমার আর অদ্রির বিয়ে হয়ে যাবে। আর কি লেখার আছে অদ্রিকে? কি লিখব? আরো ভালোবাসার কথা? চিঠিটা শেষ করা সত্যি এমন কিছু নয়। সব আমার মুখস্থ আছে। লিখে গেলেই হলো। কিন্তু কেন যেন ইচ্ছে করছে না। ৩ লাইন লিখে আটকে আছে চিঠিটা। খোলা কলমের মুখে শুকিয়ে যাচ্ছে কালি। আমার কিছুই মনে পড়ছে না। কিছু ভাবতেও পারছি না। এবছরে একদম বৃষ্টি নেই। খুব গরম। পোস্ট অফিসের ভেতরটা ভেঁপে আছে। গায়ে গায়ে ভিড়। এই ভিড়ের মধ্যে কিছু লেখা যায়? এই গরমে? হেলানো বোর্ডটার ওপাশে একজন মধ্যবয়সী লোক মানি অর্ডার ফর্ম ফিল আপ করতে করতে আর চোখে আমাকে দেখছে। কখনো মুখ নিচু করে দেখার চেষ্টা করছে চিঠিটাও। ইচ্ছে হচ্ছে লোকটার হাতে চিঠিটা তুলে দিয়ে বলি, "পড়ুন।" বিরক্তিকর। লোকটা চিঠিটা দেখছে বলে নয়। লোকটা দেখছে আমি ৩ লাইন লিখে আটকে গেছি। আর লিখতে পারছি না। খুব অন্যমনস্কভাবে আমি একবার চোখ তুলে চারদিকের ভিড় দেখছি। কখনো চিন্তান্বিতভাবে চেয়ে দেখছি চিঠিটার দিকে। বুকের ভেতরে চলছে টেপ রেকর্ডার। কথাগুলো উঠে আসছে। লিখতে ইচ্ছে করছে না। লিখতে চাইছিও না। ঠিক এই সময়ে ভিড়ের ভেতর থেকে কে যেন চেঁচিয়ে বলল, "মিলেছে, মিলেছে, সই মিলেছে।" চমকে উঠলাম। তাকিয়ে দেখি এক ভিড় লোক সেভিংস অ্যাকাউন্টের কাউন্টারের দিকে তাকাচ্ছে। ছেলেটা কালো, হিলহিলে লম্বা চেহারা, একটু গর্তে ঢোকা চোখ, পরনে ভাঁজহীন প্যান্ট আর আধময়লা হাওয়াই শার্ট। মুখখানা দেখার মতো নিষ্ঠুর। নাকটা কেমন যেন ভাঙা, বাঁকা, মুখে কিছু কাটা ছেঁড়ার দাগ। ছেলেটা হাত উঁচু করে উইথড্রয়াল ফর্ম জনসাধারণকে দেখাচ্ছে। মুখে সরল হাসি। ভিড় থেকে গলা বাড়িয়ে কে একজন জিজ্ঞাসা করল, "কি মিলেছে দাদা?" ছেলেটা সরল মুখে বলল, "সই। গত ৪ দিন ধরে চেষ্টা করছি। প্রায় ২০টা ফর্ম নষ্ট করে এইমাত্র মিলল। বুঝলেন মশাইরা,
হ্যাঁ, আমি টাকাটা পাচ্ছি। খরার গরমে বিরক্তিকর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা এই প্রথম একটু হাসল। আমি হাসলাম না। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলাম। ছেলেটিকে আমি কোথাও দেখেছি। টাকা পেয়ে ছেলেটা আবার হাতের টাকা উঁচু করে জনসাধারণকে দেখিয়ে বলল, পেয়েছি, পেয়েছি, টাকা পেয়েছি। একজন বলল, দাদা একটা ভোজ দিন আমাদের। উইথড্রয়াল ফর্মে সই মেলানো যে কি কষ্ট তা আমি জানি। কিন্তু এরকম চেঁচামেচি করার কি আছে? পাগল! কিন্তু ওকে আমি কোথায় যে দেখেছি। ভাবতে ভাবতে আমি আবার চিঠিটার দিকে তাকাই। অদ্রিকে আমি কি লিখব? ওপাশের মানি অর্ডার ফর্ম ফিল আপ বন্ধ রেখে মাঝবয়সী লোকটা ঘাড় ঘুরিয়ে মজা দেখছে। মজা দেখা হয়ে গেলে আমাকে আবার দেখবে, চিঠিটা পড়ার চেষ্টা করবে। তার চেয়ে এইভাবেই চিঠিটা না শেষ করে ডাকে ফেলে দিলে কেমন হয়? ইতিটিতি কিচ্ছু লিখব না, নামও লিখব না। অদ্রির চিঠি পেয়ে নিশ্চয়ই ভীষণ অবাক হবে, দুশ্চিন্তা করবে, ভাববে নিশ্চয়ই চিঠিটা এই পর্যন্ত লেখার পর কোনো দুর্ঘটনা ঘটেছে। হয় আমার মাথা খারাপ হয়ে গেছে, নয় আমি মারা গেছি। ভাবতে ভাবতে অদ্রি চলেও আসতে পারে। লম্বা কালো ছেলেটা ভিড় ঠেলে বেরিয়ে যাচ্ছে। অনেকেই দেখছে ওকে, ভাবছে পাগল নয় তো। পাগল বড় বেড়ে গেছে আজকাল। আমিও ছেলেটাকে ভ্রু কুঁচকে দেখলাম। কোথায় কবে দেখা হয়েছিল আমাদের? ছেলেটা বেরিয়ে গেলে আমি সত্যিই চিঠিটা বন্ধ করলাম। ডাকবাক্সে ফেলে বেরিয়ে এলাম বাইরে। চারপাশে চেয়ে দেখলাম কোথাও সেই কালো লম্বা ছেলেটিকে দেখা যাচ্ছে কিনা। না, নেই। ফুটপাতে পা দিতেই এক ঝলক খরার রোদ এসে গায়ে পড়ে। সমস্ত শরীর চিরবিড়িয়ে ওঠে। রোদ চশমা পরে আকাশ দেখলে মেঘলা লাগে, কিন্তু আমি জানি আকাশে এক ফোঁটা মেঘ নেই, বহুদিন ধরেই নেই। এমন অদ্ভুত আবহাওয়া আমি বহু কাল ধরে দেখিনি। একেই কি আকাল বলে? খবরের কাগজে এই নিয়ে খুব লেখালেখি হচ্ছে আজকাল। অদ্রিও বলছিল, কিন্তু কলকাতায় নিজের চারিদিকে তাকালে আকালের কোনো চিহ্ন তো দেখি না। একটু অন্যমনস্কভাবে হেঁটেছিলাম। অদ্রিকে লেখা অসমাপ্ত চিঠি, কিংবা পোস্ট অফিসের সেই কালো লম্বা ছেলেটা, কিংবা এবারকার গরম, এরকম কিছু একটা ভাবছিলাম। লক্ষ্য করিনি কিছু দূরে একটা চায়ের দোকানের সামনে গাছতলায় বসে থাকা কয়েকটি অল্প বয়সী ছেলে আমাকে দেখছে। এরকম কত ছেলে বসে আছে কলকাতার রাস্তায় রাস্তায়, কে অত লক্ষ্য করে? আমিও করিনি। কাছাকাছি আসতেই হঠাৎ দেখি আমার যাওয়ার রাস্তা জুড়ে দুটো ছেলে মারামারি করছে। সত্যিকারের মারামারি নয়, ওদের ঠোঁটে সিগারেট, মুখে হাসি। আমার রাস্তা আটকানোই উদ্দেশ্য। এ ওর দিকে লাথি ছুঁড়ে গালাগাল দিচ্ছে। আমি দাঁড়িয়ে গেলাম। গাছতলায় বসে থাকা ছেলেদের একজন চেঁচিয়ে বলল, এই হাবু, রাস্তা ছেড়ে দে, দেখছিস না দাঁড়িয়ে আছে? অমনি দুজন দুদিকে সটকে দাঁড়ালো। তাদের একজন দেখতে ভারী সুন্দর, পরনে দামি জামা কাপড়, চোখে চশমা। সে আমার দিকে সোজা তাকিয়ে একটু হেসে বলল, এই যে রাস্তা, কিছু মনে করবেন না, ওই শিবুটা এক নম্বরের হারামি। আমি জায়গাটা তাড়াতাড়ি পেরিয়ে যাই। শুনি পেছনে শিবু বলছে, হ্যাঁ শুয়োরের বাচ্চা হাবু, মেয়েটার সামনে আমাকে হারামি বললি কেন? সিগারেট দে তাহলে। গাছতলায় হাসির শব্দ হয়। হাবু উত্তরে বলে, আর শুয়োরের বাচ্চা বললে চা খাওয়াতে হয় তা জানিস? খুব অসভ্যতা না করলে এরকম একটু আধটু ইয়ার্কি আমার খারাপ লাগে না, কিন্তু আজ একদম ভালো লাগলো না। কি জানি কেন? হয়তো এই ভয়ঙ্কর গ্রীষ্মের জন্য, হয়তো অদ্রিকে লিখতে না পারা চিঠিটার জন্য। ডান দিকে একটা রাস্তা চলে গেছে সোজা সাদার্ন অ্যাভিনিউ পর্যন্ত। মোড়টা পেরিয়ে যেতে যেতে হঠাৎ খেয়াল হলো, এই রাস্তায় মনিকা থাকে। মনিকার বাসায় অনেক কাল যাওয়া হয়নি। বাড়ি ছাড়া আমার কোথাও যাওয়ার নেই, কোনো কাজ নেই হাতে। অদ্রিকে চিঠি লেখা হয়ে গেছে। আমি তাই ডান দিকে মোড় ফিরলাম। দোতলায় উঠে কড়া নাড়তেই মনিকা এসে দরজা খুলল। মুখে জ্যাব জ্যাবে ঘাম, চোখ দুটো ফোলা ফোলা, মুখ ভার, আঁচল লুটোচ্ছে, চুলে জট। চমকে উঠে বললাম, কি রে? ও হাসল, কতদিন পর এলি? তুই যে কত যাস। বাহ, আমার পরীক্ষা না?
সত্যি তো, তোর এবার এমএ পরীক্ষা খেয়ালই ছিল না। ও বলল, আয়, সারাদিন ঘরে বসে মাজা ব্যথা হয়ে গেল, এসে ভালো করেছিস, বাইরের কোনো খবরই পাই না। বিছানা ভর্তি বই আর খাতা ছড়ানো, চাদর কুঁচকে বালিশ দুমড়ে লন্ড ভন্ড হয়ে আছে। বললাম, খুব পড়ছিস? ধুস, কিচ্ছু মনে থাকে না, 10 বার পড়ছি, 10 বার ভুলে যাচ্ছি। লাইব্রেরি থেকে গাদা গাদা নোট করে এনেছিলাম, সেগুলো নিয়ে আরো ঝামেলা। বিছানাটা একটু টেনে টুনে দিল মনিকা। পোষ, পাখাটা বাড়িয়ে দেই, এবার যা গরম পড়েছে। আমি মনিকার সঙ্গেই বিয়ে পর্যন্ত পড়েছিলাম, পাশ করলাম টেনে টুনে, কিন্তু আর পড়তে ইচ্ছে করলো না। কি হবে পড়ে? আমার জীবন এতই ছক বাঁধা যে খামোখা ডিগ্রি বাড়িয়ে লাভ নেই। তাছাড়া অনার্স ছিল না, পাস কোর্সেও নম্বর খারাপ, এমএতেও ভর্তি হতে ঝামেলা হতো। মনিকা অনার্সে হাই সেকেন্ড ক্লাস পেয়েছিল, এমএতেও ভালোই করবে বলে মনে হয়। ওর ছড়ানো বই খাতা থেকে একটি পুরনো চেনা গন্ধ আসছিল, কাগজের গন্ধ। বললাম, তুই ফার্স্ট ক্লাস পাবি। হ্যাঁ, আমাকে ফার্স্ট ক্লাস দেওয়ার জন্য সব ঠ্যাং ছড়িয়ে বসে আছে, কিন্তু পাস আমাকে করতেই হবে। বাবা এবছর রিটায়ার করেছে, জানিস তো, দাদাও আলাদা হয়ে গেছে। হোমা, কেন? সে অনেক কথা, বাদ দে। তুই কোথায় বেরিয়েছিলি? অদ্রিকে একটা চিঠি লেখার কথা ছিল, পোস্ট অফিসে গিয়েছিলাম। ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। অদ্রির নাম উল্লেখে অনেক মেয়েরই এরকম হয়, আমার একটুও হিংসে হয় না। কি লিখলি? আমি ঠোঁট উল্টে বললাম, লেখা হলোই না, 3 লাইন লিখে ফেলে দিয়ে এলাম। পরীক্ষার আগে মানুষ মোটা হয় জানতাম না, তুই কিন্তু হয়েছিস। মনিকা নিজের হাতখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর মুখ তুলে বলল, ভাবি হেডমিস্ট্রেসের লক্ষণ দেখা যাচ্ছে। চল বেরো, ঘরে বসে বসে মুটিয়ে যাচ্ছিস। কোথায় যাবি? দোকানে, শাড়ি কিনবো। ও হাসলো। তার মানে তোর মেজাজ ঠিক নেই, বরাবর দেখেছি মেজাজ বিগড়লে তুই শাড়ি কিনিস। লজ্জা পেয়ে বলি, মেজাজটা ঠিক নেই ঠিকই, চিঠিটায় কি সব আবোল তাবোল লিখলাম, রাস্তায় কতগুলো ছেলেও পেছনে লাগলো। লাগতেই পারে, আমাদেরই ইচ্ছে করে। চল না বাবা। ও পোশাক পরে এলো, রাস্তায় পা দিয়েই বলল, এবছর একটুও বৃষ্টি নেই দেখেছিস? রোদ চশমা চোখে দেওয়ার আগে আমি মুখ তুলে আকাশ দেখলাম, পিঙ্গল আকাশ, ধুলোয় আকাশের নীল ঢেকে গেছে। আমি রোদ চশমাটা পরে নিলাম, অমনি মেঘের ছায়ার মতো চারদিক স্নিগ্ধ হয়ে গেল। বৃষ্টি না হলে জিনিসপত্রের দাম বাড়বে, এবছরই বাবা রিটায়ার করছেন। এসব কথা ভালো লাগে না। গড়িয়াহাটের বিরাট দোকানটায় ঢুকে হাজারটা শাড়ির ভেতরে ডুবে না গেলে আর নিস্তার নেই। ও ফের বলল, তোর জীবনটা কি সমুদ্র, বিয়ে ঠিক হয়ে আছে, অদ্রির মতো সুন্দর ছেলে, তার উপর ইঞ্জিনিয়ার, আর আমি আমি তো বিয়ের কথা ভাবতেই পারি না। এমএ পাশ করেই চাকরি খুঁজবো হন্যে হয়ে। আমি ঠোঁট উল্টাই, ও সবাই বলে, আবার বিয়ে ঠিকও হয়ে যায়। মনিকা ম্লান হাসে, না রে, দাদা বৌদি আলাদা হয়ে গেল, এখন সংসারের খরচ অনেক, একা বাবা কি করে সামলাবে। টুকুনটার জন্য যা কষ্ট হয়, যাওয়ার সময় গড়িয়ে কেঁদেছে। ওইটুকু ছেলে, ও তো সংসারের ন্যায় অন্যায় বোঝে না। 2 মাস হয়ে গেল, একদিনও দাদা বৌদি আসেনি। টুকুনকে আমরা 2 মাস দেখি না। মনিকার চোখ ছলছল করছিল, হাতের রুমালে চোখ মুছে নিল, চোখ মুছে আবার হাসলো। তোদের বিয়ে কবে? জানি না, ঠিক নেই। ঠিক তো হয়েই আছে বাবা। তা আছে, বলে শ্বাস ছাড়ি। তারপর বলি, তবু আসলে কিছুই ঠিক নেই, কি হতে যে কি হয়ে যায়। বাতাসে রহস্যের গন্ধ পেয়ে মনিকা টুকুনের দুঃখ ভুলে গেল। মুখ উঁচু করে বলে, তার মানে? অদ্রির সঙ্গে যে বিয়ে হবেই তা কে বলবে? অন্য কোথাও তো হতে পারে। কি করে হবে? অদ্রি তোর কিছু বাকি রেখেছে? ব্যাগটা তুলে ওকে তাড়া করি। ও মাথা নিচু করে হাসে।
গড়িয়াহাটার প্রকাণ্ড দোকানটায় ঢুকতেই রঙের জগতে হারিয়ে যেতে থাকি। একটার পর একটা শাড়ি দেখি, মনটা আস্তে আস্তে ভালো হয়ে ওঠে। এতক্ষণ আমরা শুনলাম মঞ্জুর কথা, এখন আবার আমরা শুনবো সোমসুন্দরের কথা। টাকাটা দেওয়ার সময়ে বড়দার মুখখানা ভারী অপ্রতিভ হয়ে গেল দেখলাম। বলল, টাকাটা কোথায় পেলি? আমায় দিচ্ছিস কেন? একটা ব্যাংক লুট করেছি। বড়দা হাসে। যা দিনকাল পড়েছে, তোরা আর চাকরি পাবি না, ওসবই করতে হবে। টাকা নিয়ে আমি কি করব? তোর টাকা লাগে না? নে, ধার হিসেবে নে, পরে শোধ দিস। বরং বাবার হাতে দে। টাকাটা আমার, আমি যাকে খুশি তাকেই দেব। বড়দা একটু ভেবে হাত বাড়ালো, বড়ই সংকোচের সঙ্গে। এখানে কত আছে? 150। তোকে নদু দিয়েছিল একটা স্যুট করাতে, সেই টাকাটা না? স্যুটটা তো করালি না। স্যুট পরলে আমাকে ভালো দেখায় না। আর কত রইল তোর? 500 দিয়েছিল, আরো কিছু আছে, মাঝে মধ্যে তুলেছি তো। টাকাটা ভেঙে ফেললি, স্যুটটা তো আর হবে না। বলে বড়দা ক্ষণকাল বাইরের দিকে চেয়ে রইল। নদু অর্থাৎ নন্দরানীর কথা এখনো সংসারে মাঝে মধ্যে নানান কথার মধ্যে এসে পড়ে। সে ছিল আমাদের একমাত্র বোন, বছর 4 আগে বাচ্চা হতে গিয়ে মারা গেছে। তার কথা উঠলে আমরা স্বাভাবিকভাবেই একটু অন্যমনস্ক হয়ে পড়ি। আমার আর বড়দার মধ্যে নন্দরানী হঠাৎ একটুক্ষণের জন্য একটা শূন্যতার বলয় তৈরি করলো। বড়দার হাতে ধরা নন্দরানীর দেওয়া টাকা। বড়দা বাইরের দিকে চেয়ে আছে। দোতলার জানালা দিয়ে কলকাতার বৃষ্টিহীন পিঙ্গল আকাশ অনেকটা দেখা যায়। জামাটা জবজবে হয়ে ভিজেছে, সেটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছি। এমন সময় বড়দা মুখ ঘুরিয়ে বলল, নেন্টু, সব পরিবারেই একটা পারিবারিক বৃত্তি থাকা ভালো, পেট ভাতের যেন অভাব না হয়। ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শূন্যের ওপর দাঁড়িয়ে আছে, একদিন হুড়মুড় করে সবটা ভেঙে পড়বে। বড়দা আকাশ দেখে দেখে অন্য মনে আবার বলে, কথাটা কিছুতেই কাউকে বোঝানো যাচ্ছে না, অথচ ওই দেখ। কি? আকাশ দেখ, মেঘের নাম গন্ধ নেই। এ মাসটা এরকম চললে মাটি জ্বলে যাবে। চাষা ভিক্ষে করতে আসবে শহরে। সামনের বছর ট্রানজিস্টর রেডিও কিংবা রেফ্রিজারেটরের দামও কমতে পারে, কিন্তু চালের দাম কমবে না। ইন্ডাস্ট্রি দিয়ে কি হয় তবে? ভারতবর্ষের ইকোনমি কৃষির ওপর দাঁড়িয়ে আছে। হা ভাত জো ভাত করে মরছে মানুষ, আর বাজার ছেয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডসে। বলদকে দুয়ে কি দুধ পাওয়া যায়? গত 3-4 মাস আমি গ্রামে গ্রামে কম ঘুরিনি। খামোখা ঘুরেছিস, আর ঘুরিস না। গ্রামের লোকেরা এখন বাইরের অচেনা লোক পছন্দ করে না। বড়দা শ্বাস ফেলে বলল, ঠিকই, ওরা এখন সব কিছুতে সন্দেহ করে। সবচেয়ে বেশি সন্দেহ করে পলিটিক্সের কথা। ওদের নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, কিচ্ছু হয়নি। তাতে তোর কি? বড়দা হাসে, কিছু না। আমি গ্রামে ঘুরেছি কমিউন তৈরি করার জন্য নয়, আমি গেছি অন্য কারণে। কি কারণ? ভাবছিলাম গ্রামে একটু জমি টমি নিয়ে কিছু করা যায় কিনা। যদি চাষ করা যায়, কি হাঁস মুরগি নিয়ে পোল্ট্রি করা যায়, কি কয়েকটা তাঁত চালানো যায়, তাহলে হয়তো না খেয়ে মরবো না। সবাই মিলে করব, আস্তে আস্তে একটা পারিবারিক বৃত্তি তৈরি হয়ে যাবে। আমি হাসলাম। আমাদের একটা পারিবারিক বৃত্তি তো আছে। কি? দাদু যা করতো। বড়দা হাসে। দাদুর যা ছিল তা আমাদের মধ্যে কার আছে? থাকলে কি এত ভয় পেতাম? সেই চোখ, সেই শরীর আর সাহস, ওগুলো তো মানুষের অ্যাসেট। যার আছে সে আমার মতো একটা ধাক্কায় বসে যায় না। তুই কি বসে গেছিস? ভাবছিস কেন? সব ঠিক হয়ে যাবে। বড়দা মাথা নাড়ে। নেন্টু, আমার সাহস নেই। দাদুর কিছুই আমি পাইনি। পেলে কি আমরা চাকরি ছেড়ে ঘরে বসে থাকি? তোর তো চাকরি যায়নি। ইউনিয়নের লোকেরা হয়তো একদিন তাদের ভুল বুঝতে পারবে। পারবে, কিন্তু ততদিনে হয়তো 100 বছর আর 4টে জেনারেশন পার হয়ে যাবে। ততদিন অপেক্ষা করতে বলিস?
কে যে ওর মাথায় কৃষির ব্যাপারটা ঢুকিয়েছে কে জানে। পারিবারিক বৃত্তি, কৃষি, পোল্ট্রি এইসব নিয়ে ও সারা দিন ভাবে। ভাবে ভারতবর্ষের অর্থনীতির বৈষম্যের কথা। ট্রেড ইউনিয়ন নিয়ে মাথা ঘামিয়ে ঘামিয়ে ওর টাক পড়ে গিয়েছিল এক সময়। এখন আর শহুরে ট্রেড ইউনিয়ন ওর পছন্দ নয়। আমাদের বাসাটা দক্ষিণ কলকাতায় হলেও পুরনো। বাবার মাসতুতো ভাই। আমাদের গিরিশ কাকা 1930 সাল থেকে এই 3 ঘরের 2 বারান্দাওয়ালা ফ্ল্যাটটায় 45 টাকার ভাড়াটে ছিলেন। বাবা রিটায়ার করে কলকাতায় এলেন যখন, তখন গিরিশ কাকা পুটিয়ারিতে নিজস্ব বাড়ি তুলে ফেলেছেন। বাবাকে বললেন, তোমার যে চাল চুলো কবে হবে কে জানে। যতদিন না হয় এ বাড়িটা দখল করে থাকো। আমি থাকতে থাকতেই ঢুকে পড়ো। আমার নামেই ভাড়া জমা দিও। বাড়িওয়ালা মামলা করে করুক, মামলা চলতে চলতে তোমার একখানা বাড়ি উঠে যাবে। আমরা এইভাবে এই বাড়িতে ঢুকলাম। বাড়িওয়ালা বিস্তর শাসিয়ে মামলা তুলল। মামলা এখনো চলছে। মাকালতলায় আমাদের জমিতে বাড়িটার ভিত গাঁথা হয়ে গেছে। বাড়িটা উঠেও যেত বর্ষার আগেই, কিন্তু বর্দা হঠাৎ বসে যাওয়ায় বাড়ির কাজটা বন্ধ হয়ে গেল। যা বলছিলাম, এই বাড়িটার কথা। দোতলায় এই 3 ঘরের ফ্ল্যাট যদিও মন্দ না, তবু এর দেয়াল, দরজা আর ফাঁক ফোকর দিয়ে এই ঘরের কথা হাওয়ায় ভেসে অন্য ঘরে যায়। গত কয়েক রাত ধরে শুনি, পাশের ঘরে মাঝরাতে বর্দা আর বৌদির খুব ঝগড়া হয়। কাল রাতেও হচ্ছিল। বর্দা ছিল হাই স্কিল্ড অপারেটর। ওভারটাইম নিয়ে মাসে 1000 টাকার মতো রোজগার। তার প্রায় সবটাই ঢেলে দিত সংসারে। 1 পয়সাও জমায়নি। হঠাৎ রোজগার একদম বন্ধ হয়ে যাওয়ায় সম্পর্কগুলো ওলট পালট হয়ে যাচ্ছিল। কিছুদিন আগেও বর্দা রাত জেগে বৌদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কুফলের কথা বোঝাতো। আমি ঘুম ভেঙে শুনতাম বর্দা বক্তৃতা দিচ্ছে। ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অসুবিধে হলো ভারতবর্ষের বাজার। আমরা তৈরি করি রুম এয়ার কন্ডিশনার। এই জিনিসের চাহিদা আছে, কোম্পানিও আছে অনেক, চাহিদা মতো যোগান দিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু দেশটা উন্নত নয়, সেহেতু এটা ঘরে ঘরে লোক কিনবে না। কিনবে কিছু বড় লোক, অফিস, কারখানা, সিনেমা হল। 10-20 বছর পর বাজার যাবে, স্যাচুরেটেড হয়ে চাহিদা বসে যাবে। অর্থনীতির নিয়ম অনুসারেই তখন মালিক হয় প্রোডাকশন কমাবে, নয়তো বন্ধ করবে। তখন ছাঁটাই হবে শ্রমিক, হবে লকআউট, বেকারে ভরে যাবে দেশ। ভারতবর্ষে 1000টা ইন্ডাস্ট্রির ওপর ওই খাঁড়া ঝুলছে। ফলে ইউনিয়ন শ্রমিককে ডেকে বলছে, কাজ কম করো, প্রোডাকশন কমাও, বাজার যাতে স্যাচুরেটেড না হয়ে যায়। এটাই তোমাদের স্বার্থ। কিন্তু এটা হলো নেতিবাচক পন্থা। এখন বলো তো রানু, ইতিবাচক পন্থাটা কি? বৌদি শিশুর মতো জিজ্ঞেস করত, কি গো? বর্দা তৃপ্ত গলায় বলতো, কৃষি, গ্রাম। গ্রাম শুষে তৈরি হচ্ছে শহর। শহরে জড়ো হচ্ছে যাবতীয় মূলধন। তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। শহর ছাড়া ইন্ডাস্ট্রির বাজার নেই। অথচ যার চোখ খোলা আছে সেই দেখতে পায় ভারতবর্ষের সমস্ত ইকোনমিটা দাঁড়িয়ে আছে কৃষির ওপর। এর মেরুদণ্ড হচ্ছে গ্রাম। তবু আমাদের গ্রামগুলিতে কিছুই নেই। কৃষি পণ্য চলে আসে শহরের বাজার ধরতে। কামার কুমোর বৃত্তি ঘুচিয়ে ছোটে শহরে, কারখানায়। শহর থেকে গ্রামে কি যায়? কিছু আয়না, চিরুনি, টর্চবাতি, বড়জোর কিছু জামা কাপড়। অর্থাৎ গ্রামে ইন্ডাস্ট্রির কোনো বাজার নেই। বাজার তৈরি হয়নি, কারণ এখানে হয়নি কৃষি বিপ্লব। কুটির শিল্প মেরে ফেলা হয়েছে। পেটে ভাত জোটে না। পেটে ভাত না থাকলে হাত পাকার কথা ভাবাই যায় না, তো আবার এয়ার কন্ডিশনার। ভয় পেয়ে বৌদি জিজ্ঞাসা করেছে, তা তুমি কি করতে চাও? বর্দা বিষণ্ণ গলায় বলেছে, আমি পার্টি মিটিংয়ে এসব বলতে চেয়েছিলাম। ওরা মনে করলো আমি উগ্রপন্থী। ওদের ধারণা হলো আমি হয়তো স্ট্রাইক বানচাল করব, মালিকের সঙ্গে হাত মেলাবো। ওরা স্পষ্টই বলল, কৃষি ফ্রন্টের জন্য ভাববার লোক আছে। আমি যেন ওসব নিয়ে মাথা না ঘামাই। আমি তবুও বললাম, পার্টির সব ক্ষমতা নিয়ে আগে কৃষি বিপ্লব করে নেওয়া দরকার। তাতে বাজার বড় হবে, শহরে ও গ্রামে আসবে অর্থনৈতিক সমতা। দেশের প্রয়োজন মতো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না, হচ্ছে বিদেশের অনুকরণ। গ্রামীণ ভারতবর্ষকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কৃত্রিম অর্থনীতির দিকে। এইসব কথা শুনে ওরা আমাকে প্রথমে ওয়ার্নিং দিল,
কিন্তু আমি আমার কথা বলতে লাগলাম। ইউনিয়নের কিছু লোক আমার দলে এলো, সেই হলো সর্বনাশ। বৌদি তখন খুব দুঃখের সঙ্গে বলল, ওরা তোমাকে খুব মেরেছিল। মা গো, ভালো কথা বললেও আজকাল লোকে উল্টোটাই বোঝে। বড়দা হাসে, ওরা আমাকে কারখানার ছায়া মাড়াতে দেবে না আর। না দিক, আমি হাই স্কিল্ড অপারেটর, ইচ্ছে করলে চাকরি পেয়ে যাব। কিন্তু রানু, আমি আর ইন্ডাস্ট্রিতে থাকছি না, আমি চলে যাব গ্রামে। তাই আমি ঘুরে ঘুরে গ্রামগুলো দেখছি। বৌদি তখন আর কথা বলে না। আমাদের বাসাটার এই হচ্ছে দোষ, এ ঘরের কথা ও ঘরে শোনা যায়। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম। ওরা অনেক রাত পর্যন্ত জেগে থাকতো। আবার কখনো এক রাতে শুনতাম বৌদি বলছে, তার চেয়ে দাদাকে চিঠি লিখি, দুর্গাপুরে তোমার একটা চাকরি হয়ে যাবে। বড়দা রেগে গিয়ে বলতো, তোমাকে এতদিন কি বোঝালাম? চাকরি করলে তোমার ইঞ্জিনিয়ার দাদার লেজ ধরতে হবে কেন? আমাকে চাকরি দেওয়ার লোক আছে। বৌদি অনেকক্ষণ চুপ করে থাকতো। তারপর এক সময় হঠাৎ ফোঁপানির শব্দ পেতাম। বৌদি বলতো, তোমার 4 বছর বিয়ে হয়েছে, 2টো ছেলে মেয়ে, কোন আক্কেলে তুমি পলিটিক্স করতে যাও? আমি তোমার সঙ্গে গ্রামে জঙ্গলে যেতে পারবো না, আমার বাপের বাড়ি যাব, তুমি যেখানে খুশি যাও। এইভাবে সম্পর্ক ওলটপালট হতে থাকলো। এক ঘরে 2টি চৌকিতে ছোড়দা আর আমি শুই। রাতে খাওয়ার পর ছোড়দা চৌকিতে বসে সিগারেট শেষ করে বোধহয় কিছুক্ষণ মালার কথা ভাবে, তারপর নিঃসাড়ে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম বরাবর পাতলা, একটু শব্দেই জেগে যাই। রোজ রাতে পাশের ঘরের কথাবার্তা শুনে ঘুম ভেঙে গেলে আমি অন্ধকারে শুয়ে সম্পর্ক বদলের নাটকটি শুনি। শুনতে পাই বৌদি আর বড়দার ভিতরে টাকা নিয়ে কথা উঠেছে। আগে টাকার কথা থাকতো না, আদর্শের কথা থাকতো। গতকাল রাতে বৌদি বলছিল, তুমি কতদূর ছোট লোক হয়ে গেছো জানো তো? পশু না হলে কেউ ওটুকু বাচ্চাকে বেবি ফুডের বদলে সটি কিংবা বার্লি খাওয়াতে বলে? ওর শরীরে আছে কি দেখো তো। আগে আপেল সেদ্ধ খেত, ভিটামিন ড্রপস খেত, এখন কি খায়? বড়দা উত্তর দিতে পারছিল না, বিড়বিড় করে কি যেন বলল। বৌদি ঝেঁঝে উঠল, দেশের হাজার হাজার বাচ্চা কি খাচ্ছে তা দেখে আমার কি হবে? আমি আমার বাচ্চা বুঝি, ওসব বলো না, যাদের মুরুদ নেই তারা বলে। আমি শুয়ে শুয়ে ভাবি, বড়দার 2 ছেলে মেয়ে, বাবা রিটায়ার করেছেন 10-12 বছর। ছোটদা শিগগিরই মালাকে বিয়ে করবে, চলে যাবে আলাদা বাসায়। নন্দরানীর দেওয়া 500 টাকার মধ্যে আর মাত্র 100-2 অবশিষ্ট আছে। স্যুটটা হবে না। বরাবর বড়দা একটু খোলামেলা সরল মানুষ, নাদুস নুদুস চেহারা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়। যে রাতে ও মার খেয়ে এলো সেই রাতে ওর অসহায় মুখখানা আমার বরাবর মনে থাকবে। সমস্ত মুখটা ফেটে কেটে একাকার, মাথার চুল রক্তে জড়িয়ে আছে, রক্তবর্ণ 2টো ঠোঁট ঝুলে পড়ছে, স্লিংয়ে বাঁধা হাত। খুব মার খেয়েছে, পালাতে পারেনি। 2 চোখে আতঙ্ক, দিশেহারা ভাব। কাল সারা রাত খুব ছটফট করেছি ঘুমের মধ্যেও। আজ টাকাটা তুলে আনলাম, আর 50 টাকা রইল। বড়দা আজকাল খরার পিঙ্গল আকাশের দিকে চেয়ে বসে থাকতে ভালোবাসে। বেরোতে যাচ্ছি, সিঁড়ির মুখে বৌদি এসে ধরল। শোনো, দাদাকে টাকা দিলে? নীরবে হাসলাম। আমি দেখেছি, কিন্তু কাজটা ভালো করনি নেন্টু। কেন? এ সময় ওর হাতে টাকাটা পড়া ঠিক হয়নি। ওর চোখ মুখের ভাব ভালো না, ও নেশা করবে। কি করে বুঝলে? আগে একটু একটু করতো, তোমরা টের পাওনি, কিন্তু আমার কাছে তো লুকোনো চলে না। উল্টে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলাম, লুকোনো চলে না কেন? বৌদি হাসল, তুমি বড় পাজি নেন্টু। আমরা সবাই পাজি। জানো না এটা ডাকাতের বাড়ি, আমরা ডাকাতের বংশ। এখন জানি, আগে জানতাম না। জানলে কি করতে? বৌদি হাসল, সত্যিকারের ডাকাত জানলে খুশি হয়ে বিয়ে করতাম, কিন্তু তোমার দাদা তো তা নয়। তুমি খুশি হয়ে বিয়ে করনি? বৌদি ভ্রু কুঁচকায়। বাবা, অত জেরার উত্তর দিতে পারবো না আমি। দাদার নেশার কথা কি বলছিলে?
বলছিলাম আগে খেত, ইদানিং পলিটিক্সের নেশা ছিল, তাই খেত না। কিন্তু এখন নিষ্কর্মা, কিছুই করতে পারছে না, মাথায় সব অদ্ভুত চিন্তা। এখন ওর নেশা করা দরকার। চিন্তা করতে দাও কেন? কি করব? খুব আদর করতে পারো না, চিন্তা করার ফাঁক পাবে না। বৌদি হাসে। খুব আদরের স্বপ্ন দেখছো যে? তারপর একটু শ্বাস ফেলে বিষণ্ণ মুখে বলল, আমাদের আগের কি সে তেজ আছে? আমরা পুরনো হয়ে গেছি। তবে দাদার আরেকটা বিয়ে দেই? দিও, কিন্তু এখন তার চেয়ে জরুরি কাজ চাকরিতে তোমার দাদাকে রাজি করানো। আমি দুর্গাপুরে চিঠি দিয়েছি। দাদা হয়তো একবার আসবে, ও তোমার দাদাকে বোঝাবে। কিন্তু তার আগে তোমাদেরও উচিত ওকে একটু বোঝানো। কৃষি বিপ্লব করতে এই বুড়ো বয়সে ও সাপজোক শিয়ালের রাজত্বে যেতে চাইছে। মা গো, ভাবতেই পারি না। দাদা বুঝবে না, আমি জানি। বৌদি অসহায়ভাবে রেলিংটা চেপে ধরে বলল, তবে কি হবে? অদ্রিকে লিখে দাও যেন না আসে, এসে লাভ নেই। এই বলে আমি সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। অদ্রি। কেন যে অদ্রির ওপর আমার একটা রাগ, তা আমি বলতে পারবো না। ওর সঙ্গে প্রথম দেখা দাদার বিয়ের দিন। ফুটপাতের ওপর প্যান্ডেল, চেয়ারে বসে অনভ্যস্ত ধুতি পাঞ্জাবি পরে ঘামছি। সেই সময় ভারী সুন্দর স্বাস্থ্যের চটপটে একটা আমার বয়সী ছেলে ঘুরে ঘুরে সবাইকে কোকাকোলা আর সিগারেট দিচ্ছিল। ধুতি আর ক্রিম রঙা পাঞ্জাবিতে তাকে এত সুন্দর দেখাচ্ছিল, কি বলবো। কিন্তু সুন্দর কিছু দেখলেই আমার মন শক্ত হয়ে ওঠে। সে আমার কাছে কোকাকোলার ট্রে আনলো, আমি নিলাম না। সে টপ করে একটা সিগারেট আমার বুক পকেটে ঢুকিয়ে মৃদু হাসল। বাইরে গিয়ে খাবেন। আমি শান্তভাবে সিগারেটটা তাকে ফিরিয়ে দেই। ছেলেটা একটুও অপমান বোধ করলো না। বলল, মাপ করবেন, ঠিক বুঝতে পারিনি। মেয়েদের ভিড়ে সে দিব্যি ঘুরে ফিরে এলো। অচেনা ভদ্রলোকদেরও আপ্যায়ন করলো সুন্দর বিনয়ের সঙ্গে। সবাই তাকে দেখছিল তখন। হয়তো অদ্রির অসম্ভব সৌন্দর্য আর স্মার্টনেস আমি ভুলেই যেতাম। কালক্রমে তার সঙ্গে আমার ভাব হলেও হতে পারত। কিন্তু গোলমাল করলো একটি সুন্দর মেয়ে। লাল বেনারসি, উঁচু খোপা, খোপায় মালা পরা মেয়েটি বারবার ভেতর থেকে ছুটে আসছিল অদ্রির দিকে। কি একটু কথা বলে আবার দৌড়ে চলে যাচ্ছিল। আমি ভেবেছিলাম ওদের আত্মীয়া, বন্টন কেউ হবে। খেতে বসে সেই ভুল ভাঙল। আমরা বরযাত্রী বেশি ছিলাম না। বরযাত্রীদের ব্যাচে অনেক জায়গা খালি দেখে নিমন্ত্রিতরা বসে পড়ল। উল্টো দিকে একটা টেবিলে মেয়েরা, তাদের মধ্যে সেই মেয়েটিও। আমার ডান পাশে কয়েকজন ছেলে। পরে জেনেছিলাম তারা অদ্রির বন্ধু। তারা বসেই মেয়েদের আলোচনা করছিল। একজন বলল, আজ অদ্রির জিত, মঞ্জুকে খুব সুন্দর দেখাচ্ছে। আমি শুনে মেয়েদের সারিতে কোনজন মঞ্জু তা আন্দাজ করার চেষ্টা করছিলাম। এমন সময়ে অদ্রি মাংসের বালতি নিয়ে এক পা এক পা করে হেঁটে আসছিল। কাছে আসতেই একজন বন্ধু বলল, মঞ্জুকে ঠিক মতো দিয়েছিস অদ্রি? দিয়েছি। কখন দিলি? দেখলাম না তো। সব জিনিস কি সবার সামনে দেয়া যায়? কথাটা অশ্লীল এবং চাপা গলায় বলা, তবু আমার কানে এলো। অমনি সেই জ্বালা। সারা গায়ে শুঁয়োপোকার রোঁয়া দাঁড়িয়ে যাচ্ছিল। রি রি করছিল শরীর। শক্ত হয়ে এলো হাত পা। ইচ্ছে হলো উঠে ঠাস করে একটা চড় দেই, কিন্তু সামলে গেলাম। নিজেকে বললাম, সোম, তোমার কি, তোমার কি? মাংসের বালতি নিয়ে অদ্রি এগোতে পারছিল না। বন্ধুরা ওর হাত ধরে তখনও কি সব ঠাট্টা করছে। অদ্রি তখন মুখ ফিরিয়ে সেই সুন্দর মেয়েটিকে বলল, মঞ্জু, এরা কি সব বলছে? মেয়েটি সব প্রশ্ন চোখে একটু তাকালো। তারপর হঠাৎ কি বুঝে মাথা নামিয়ে নিল লজ্জায়। মেয়েদের সারিতে হাসির ধুম পড়ে গেল। আমি বুঝলাম ওই সুন্দর মেয়েটি ও অদ্রির জন্য। দু পা এগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো অদ্রি। প্রকৃত ভদ্রগলায় বলল, আপনি ভীষণ ঘামছেন, পাখার তলায় বসলেন না কেন? আমি উত্তর দিলাম না। অদ্রি এক হাতা মাংস আমার পাতে দিতে আমি হাত চাপা দিয়ে বললাম, আর না। অদ্রি অবাক হলো। কি, মাংস খাবেন না? মাংস ছাড়া এ বয়সে আর খাওয়া কি আছে? মাংস কথাটা বিঁধে গেল আমার কানে।
ওর বন্ধুরা হাসছিল। একজন গলা বাড়িয়ে বলল, খান মশাই, মাংসই তো আসল জিনিস। আমি বললাম, আমি মাংস বেশি খাই না। অদ্রি ঠাট্টা করে বলল, সেই জন্যই তো রোগা। বুঝলাম অদ্রি আমাকে খুব বেশি লক্ষ্য করছে। ওর দেওয়া কোকা-কোলা আর সিগারেট ফিরিয়ে দিয়েছিলাম। সেই জন্যেই কি ওকে আমাকে আঘাত করতে চেষ্টা করছে? আমি চোখ তুললাম। আমার ঠাকুরদার সেই ক্রূর চোখ, যা আমি জন্মসূত্রে পেয়েছি। যে চোখ আগুনের স্বপ্ন দেখত। শান্ত অবাক গলায় বললাম, রোগা? চোখ বড় বড় করে অদ্রি বলল, আপনি রোগা নন, তবে কি মোটা? ঠাট্টা, কিন্তু কথাটা সে বেশ জোরে বলল। এত জোরে যে মেয়েদের শাড়ি থেকে মেয়েরা আমার দিকে চোখ তুলে তাকালো। সেই সুন্দর মেয়েটাও। অমনি আবার সেই জ্বালা। শুঁয়োপোকার রোয়া সারা গায়ে। রি রি করছে শরীর। রাগে অন্ধ জন্তুর মতো হয়ে যাচ্ছে আমার ভেতরটা। আমি আরেকবার শান্ত অবাক গলায় বললাম, রোগা? তারপর তার দিকে চেয়ে রইলাম স্থিরভাবে। গর্তে ঢোকা আমার ক্রূর চোখ। ব্যাপারটা খুবই দৃষ্টিকটু হচ্ছিল, কিন্তু আমার কিছুই খেয়াল ছিল না। আমি শুধু অদ্রির দিকে তাকিয়েছিলাম। আমার পাশে বসেছিল আমার পিসতুতো ভাই। সে আমার হাত চেপে দিয়ে বলল, নেন্টু, এই নেন্টু, কি হচ্ছে? আমি চোখ নামিয়ে নিলাম। চোখ নামিয়ে নেওয়ার পরই আমার ভীষণ লজ্জা করছিল। আশেপাশের লোকজন তখনও আমায় দেখছে। ঠিক তখনই অদ্রি সপ্রতিভভাবে আমার সামনে থেকে সরে গেল। অমনি যেন সব আড়াল খসে গেল আমার ক্রূর ফনা তোলা মুখের সামনে থেকে। মেয়েদের শাড়ি থেকে মেয়েরা কৌতূহলে আমাকে দেখছে। চোখ না তুলেও আন্দাজ করছিলাম সেই সুন্দর মেয়েটি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। তার অদ্রির দিকে কে এমন নিষ্ঠুর চোখে তাকায়? বিদায় নেবার সময় আমি ইচ্ছে করেই সবার আগে বেরিয়ে আসছিলাম, কিন্তু গেটের মুখে অদ্রি দাঁড়িয়েছিল, হাতে পান আর সিগারেটের ট্রে। আমি নিঃশব্দে তাকে পেরিয়ে আসতেই সে অন্য একটি ছেলের হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে রাস্তায় এসে আমাকে ধরল। আমাকে মাপ করবেন। কেন? অদ্রি হাসল। আমি জানতাম না যে ইউ হ্যাভ বিন আ রেপুটেড বক্সার। তাতে কি? কিছু না। কিছু না? বলুন, আপনি কিছু মনে করেননি? আমি শান্ত গলায় বললাম, যা হওয়ার তা হয়ে গেছে। শুনে খুশি হলো অদ্রি। বলল, আমার দুজন জ্ঞাতি ভাই এসেছে, তারা আপনাকে চেনে, লড়াই দেখেছে। তারাই বলছিল। শুনে খুব অবাক হলাম। আমি নিজেও স্পোর্টসম্যান। এরকম অনেক কথা বলেছিল অদ্রি। আমার অত মনে নেই, কিন্তু অদ্রি বোধহয় আজও আমার একটা কথার অর্থ বুঝতে পারেনি। ওই যে বলেছিলাম, আমি কিছু মনে করিনি, কিংবা আমি সব ভুলে যাব। প্রকৃতপক্ষে কথাটা আমি বলেছিলাম সম্পূর্ণ ভিন্ন অর্থে। আমি বলতে চেয়েছিলাম, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কিছুই ফেরানো যাবে না। আমি ভুলবো না, আমি শোধ নেব। সেদিন রাতে সবাই ঘুমোলে আমি চুপি চুপি বাইরের বারান্দায় এসে আমার বালির বস্তাটা দুলিয়ে দিলাম। অন্ধকারে দানবের মতো বস্তাটা দুলছিল। আমি তার মুখোমুখি শরীর নিয়ে দাঁড়ালাম। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস বৃষ্টির ঘ্রাণ এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। উপন্যাসটির পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।